নমস্কার। আজকে আরও একবার চলে এসেছি ক্লাস 7-এর আমাদের পৃথিবী বইয়ের একটি টপিক নিয়ে। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে পৃথিবীর গতি। চলো পৃথিবীর গতিটা আজকে শুরু করি। আমরা যদিও এটা রিডিং পড়ব বা পড়ব না বা রিভিশন করব, মানে সমস্ত কিছু মিলেই রয়েছে আমাদের এই প্রথম চ্যাপ্টারটা। তো সূচিপত্রতে দেখো পৃথিবীর গতি, আর হেডিং দিয়েছে কি পৃথিবীর পরিক্রমণ। তোমরা ক্লাস 6-এ পড়েছো পৃথিবীর দুইটি গতি, একটি হচ্ছে আহ্নিক গতি আর হচ্ছে বার্ষিক গতি। কয়টি গতি? দুইটি গতি, আহ্নিক গতি আর বার্ষিক গতি। একটি দুটি। আহ্নিক গতির অপর নাম হচ্ছে আবর্তন গতি, বার্ষিক গতির অপর নাম হচ্ছে পরিক্রমণ গতি। তো এবার আমরা জানবো কি পৃথিবীর পরিক্রমণ গতি সম্পর্কে। তো পরিক্রমণ জিনিসটি কি? ধরো এই হলো সূর্য, এই পৃথিবী তো নিজের চারিদিকে ঘোরে, এই হলো কক্ষপথ। এই যে পৃথিবী, এই নিজের চারিদিকে ঘোরার সঙ্গে সঙ্গে, এটা তো আবর্তন গতি, এই পৃথিবীর চারিদিকে একবার পাক খায়। কী খায়? একবার পাক খায়। এটাকে কি বলা হচ্ছে? পৃথিবীর পরিক্রমণ গতি। এটা সময় লাগে কত? 1 বছর। ওই জন্য এটাকে কি বলে? বার্ষিক গতি। ঠিক আছে? তাহলে দেখো, একটা ইম্পর্টেন্ট যে কোশ্চেন এখান থেকে আসতে পারে এই পৃষ্ঠা থেকে, আমি জাস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখাবো। রিভিশন আকারে আমি এটা দেখাবো যে কোন কোন জিনিসগুলো পরীক্ষার আগে দেখে যেতে হবে। যেরকম পৃথিবীর আকর্ষণ শক্তিটা কি? অভিকর্ষ শক্তি, তাই তো? আর কোনটা ইম্পর্টেন্ট হতে পারে এখান থেকে? যে আসলে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, এটা হলো মহাকর্ষ শক্তি। এটা ইম্পর্টেন্ট হতে পারে। পৃথিবীর তুলনায় সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এটা এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এই পৃষ্ঠা থেকে কটা প্রশ্ন পেলে? শর্ট 3টে। আর আরেকটা কি অ্যাড করতে হবে? পৃথিবীর কয়টি গতি? 2টি গতি। কি কি? এই দেখো এইখানে লেখা আছে আহ্নিক গতি আর বার্ষিক গতি। চলো পরের স্লাইডে আসছি। তোমরা পাঠ্য বইয়ের এই যে 2 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তাহলে এরকম প্রশ্ন আসতেই পারে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে কিসের আকর্ষণে? কার আকর্ষণে? না, সূর্যের আকর্ষণে। তাহলে এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট। এই পৃষ্ঠাতে আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমাদের ছায়াপথ আকাশগঙ্গা, এই আকাশগঙ্গা ছায়াপথটি, এইটাতেই পৃথিবী কি করছে? রয়েছে, সূর্য রয়েছে। সূর্য আবার কি করছে? না আকাশগঙ্গা ছায়াপথে কি করছে? না এই কেন্দ্রের চারিদিকে ঘুরছে। দেখো তারপরে স্লাইডে আসছি। পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। দেখো আগেই বলেছিলাম বার্ষিক গতির অপর নাম কি? পরিক্রমণ গতি। অর্থাৎ পৃথিবী কি করবে? না সূর্যের চারিদিকে, এই ধরো সূর্য আর পৃথিবী তো এখানে একটা আঁকানোই রয়েছে, একটা দাগ টেনে দিলাম কক্ষপথ, তাহলে কি হবে? না এর চারিদিকে ঘুরবে। তাহলে পৃথিবীর অক্ষটা কি জিনিস? এই দেখো পৃথিবীর অক্ষ, পৃথিবীর একদম উত্তর দক্ষিণ বরাবর যে রেখাটা আমরা কাল্পনিক রেখাটা পাই, সেটা হচ্ছে কি? পৃথিবীর অক্ষ। হ্যাঁ, তাহলে এই রেখার চারিদিকে কিন্তু পৃথিবী আবর্তন করে। এই রেখাটার চারিদিকে কী করে? পৃথিবী আবর্তন করে। এটাই হচ্ছে কি? পৃথিবীর অক্ষ। এই পৃথিবীর সময় লাগে কত? নিজের চারিদিকে এক পাক ঘুরতে অক্ষের চারিদিকে, সেটা কি? 24 ঘন্টা। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে নিজের অক্ষের চারিদিকে ঘুরতে, একবার ঘুরতে কত সময় লাগে? না 24 ঘন্টা। এবার দেখো আর কি ইম্পর্টেন্ট হতে পারে? ভেলোসিটি বেগটা আসতে পারে, এসকেপ ভেলোসিটি। এটা হচ্ছে 11.2 কিমি পার সেকেন্ড। 11.2 কিমি পার সেকেন্ড। আচ্ছা এই জিনিসটা কি? মুক্তিবেগ জিনিসটা কি? মুক্তিবেগ হচ্ছে, ধরো তুমি পৃথিবীতে বাস করছো, এই দেখো পৃথিবীতে ছবি আঁকানো আছে, পৃথিবী থেকে তুমি এবার মহাকাশে যেতে চাও, ঠিক আছে? তাহলে তোমার গতিবেগটা কত হওয়া দরকার? এই যে রকেটটা যাচ্ছে, এই রকেটের গতিবেগটা কত থাকে? গতিবেগ থাকে সেকেন্ডে 11.2 কিমি, অর্থাৎ ঘন্টায় কত থাকে? তাহলে এই 11.2কে 3600 সেকেন্ড দিয়ে গুণ করো, যেটা উত্তর বেরোবে। তাহলে ঘন্টায় এত কিলোমিটার বেগে আকাশে উপরের দিকে ছুটে যেতে হবে, তবেই তুমি পৌঁছাতে পারবে। কোথায় পৌঁছাতে পারবে? এই যে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিটা ভেদ করে, না তুমি তারপরে মহাকাশে যেতে পারবে। এই গতিবেগটা থাকা দরকার তোমার। পরের স্লাইডে আসছি। দেখো এখানে একটা কোশ্চেন আছে, পৃথিবীর কক্ষপথের উপবৃত্তটা কীরকম দেখতে? উপবৃত্তটা কীরকম দেখতে? এই দেখো এখানে লেখা আছে। কোথায় লেখা আছে?
কেমন দেখতে? আচ্ছা, অ্যাকচুয়ালি এটা উপবৃত্তাকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উপবৃত্তটা কেমন দেখতে? উপবৃত্তটা হচ্ছে ডিম্বাকার। উত্তর হবে কি ডিম্বাকার। দেখো ডিমের মতো দেখতে না এটা, এটা হচ্ছে ডিম্বাকার। দেখো এখানে কি বলছে, আরেকটা শর্ট আছে, পৃথিবী প্রায় 15 কোটি কিমি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। কত কিলোমিটার দূর থেকে? 15 কোটি কিলোমিটার দূর থেকে। আর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কি বলে? কক্ষপথ। এই কক্ষপথের দৈর্ঘ্যটা জানো, পরিধিটা জানো কত? 96 কোটি কিমি। এটা হচ্ছে পরিধি। আচ্ছা, আর কি ইম্পর্টেন্ট হতে পারে এই চ্যাপ্টায়? এই চ্যাপ্টায় আর সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই। আচ্ছা, তারপরে পেজে আসছি আমরা। এখানে দেখো অপসুর অনুসুর জিনিসটা বোঝানো হয়েছে, ছবিটা অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। অপসুর মানে হচ্ছে, দেখো পৃথিবী থেকে সূর্যের যে সর্বাধিক দূরত্ব যখন হয় যে সময়টা, সেইটাকে কি বলা হচ্ছে না? অপসুর। আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যেখানে কম হয় সব থেকে, সেই অবস্থানটাকে কি বলছে না? অনুসুর। এটাকে একটা তারিখে হয়, এটা আসে পরীক্ষায় খুব, যে 4 জুলাই দূরত্ব কত হয়? 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। এটা হচ্ছে তোমার অপসুর। আর অনুসুর হচ্ছে 3রা জানুয়ারি 14 কোটি 70 লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করে। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে যে অপসুর আর অনুসুরের মধ্যে দূরত্বের পার্থক্য কত? তাহলে কি 15 কোটি 20 লক্ষ কিলোমিটার থেকে 14 কোটি 70 লক্ষ কিলোমিটার বিয়োগ করে দাও, তাহলে কত হলো? 50 লক্ষ কিমি। তাহলে এর যে পার্থক্য দূরত্বের, সেটা হচ্ছে 50 লক্ষ কিমি। এই পৃষ্ঠায় সেরকম ইম্পর্টেন্ট কোশ্চেন নেই, পার্থক্যটা পড়ে রাখবে অপসর অনুসুরের। এবার দেখো প্রাকৃতিক ঘড়ি। তাহলে এইখানে কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট বেশি রয়েছে? এটা হচ্ছে চান্দ্রমাস। চান্দ্রমাস হচ্ছে কোন সময়কালকে বলা হয় চান্দ্রমাস। আর হচ্ছে সৌরবছর কাকে বলা হয়? এটা খুব আসে, 365 দিনে একবার প্রদক্ষিণ করে সূর্যের চারিদিকে পৃথিবী প্রদক্ষিণ করে। এটাকে কি বলা হচ্ছে? সময়কালটাকে বলা হচ্ছে সৌর বছর। আগেকার দিনে সূর্য ঘড়ি বানানো হতো, দেখো এখানে দেখিয়ে দিয়েছে, একটা সাদা কাগজের উপরে একটা দণ্ড রেখে দিয়েছে, সূর্যের যে ছায়া পড়ছে, এই জিনিসের যে ছায়া পড়ছে সূর্যের আলোর দ্বারা, তো এই ছায়াগুলোকে এক একটা ঘন্টা হিসাবে হিসাব করা হতো সময়টাকে, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, লক্ষ্য করে দেখো কখন লাঠির ছায়াটা সব থেকে ছোট হয়। অ্যাকচুয়ালি কখন হয়? যখন দুপুরবেলায় মাথার উপরে সূর্য থাকলে ছায়া থাকে না, ঠিক আছে? ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোট হয়। আর লম্বা কখন হয়? লম্বা হয় বিকেলবেলায়। তারপরে দেখো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এগুলো বাচ্চাদের কোশ্চেন। 1 ঘন্টায় 60 মিনিট হয়, 1 মিনিটে 60 সেকেন্ড হয়, ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে। দেখো ফেব্রুয়ারি 29 দিনের মাস, এটা কেন বলছে? এটা হচ্ছে 4 বছর অন্তর এইটা দেখা যায়। 4 বছর অন্তর এটা দেখা যায়। দেখো এখন তো আমি অত বোঝাচ্ছি না, এইটা পড়ে নেবে। এইটা পড়ে নিলে বুঝতে পারবে যে কেন 29 দিন, মানে ফেব্রুয়ারি মাস অ্যাকচুয়ালি 28 দিনের হয়, এবার কেন একটা দিন 4 বছর অন্তর বাড়ছে, এইটা পড়বে। তাহলে বুঝতে পারবে এটাই হচ্ছে অধিবর্ষ কাকে বলে, লিপ ইয়ার। এটা খুব পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। তাহলে অপসর অনুসর আর অধিবর্ষ। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, ধরো 2004 লেখা আছে, 2004 কি লিপ ইয়ার? অবশ্যই লিপ ইয়ার, কারণ 4 দিয়ে ভাগ করলে এর উত্তর মিলে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু যদি প্রশ্ন আসে 2100, এটা কি লিপ ইয়ার? এটা কিন্তু বন্ধুরা 4 দিয়ে ভাগ করলে হবে না, 2 শূন্য আছে মানে আরও 2 শূন্য যোগ করে দাও, ঠিক আছে? এই মিডিলে 2 শূন্য থাকলে হবে না, এই শেষে 2 শূন্য আছে মানে 4-এর পরেও আরও 2 শূন্য। যদি এবার মেলে ভাগ করে তবেই এটা লিপ ইয়ার, যদি না মেলে তাহলে এটা লিপ ইয়ার নয়। পরের কোশ্চেন, এই পরের পেজে দেখো, এখানে ইম্পর্টেন্ট এইটা আছে, কক্ষতলের সঙ্গে পৃথিবী কি করে? 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। ওরে বাপরে, এটা বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন শর্টের জন্য। আরেকটা বলে দিই, এটা তো কক্ষতলের, আর অক্ষের সঙ্গে হচ্ছে 23.5 ডিগ্রি। আচ্ছা, এই পৃষ্ঠাতে সেরকম কিছু ইম্পর্টেন্ট না, এখান থেকে সেরকম পরীক্ষায় প্রশ্ন আসে না। আচ্ছা, ঋতুগুলো কেন আসে? দেখো অ্যাকচুয়ালি পরিক্রমণ গতির ফলাফলই হচ্ছে ঋতু পরিবর্তন, ঠিক আছে? মানে পৃথিবী সূর্যের চারিদিকে এরকম ঘুরছে বলেই কিন্তু এই ঋতুগুলো আসছে। এক সময় শীত আসছে, তারপর হচ্ছে শরৎ আসছে,
তারপরে হচ্ছে তোমার মানে এরকম করে বলছে শরৎ, শীত, তারপরে এদিকে গ্রীষ্মকাল, এদিকে আবার তোমার হচ্ছে বর্ষাকাল, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। দেখো পৃথিবীর আমরা জানি কি কয়টি ঋতু? 6টি। তো যত উঁচু ক্লাসে উঠবে জানবে 6টি নয়, পৃথিবীর কটি ঋতু? 4টি ঋতু। জিওগ্রাফিতে বা বিজ্ঞানে তুমি যেখানেই দেখো না কেন 4টি ঋতুকেই কিন্তু মান্যতা দেওয়া হয়েছে। কোন কোন সেই ঋতুগুলো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর শীত। বাকি দুটো ফাও। ঠিক আছে। আচ্ছা কি কি জানতে হবে এখানে? এই যে ডেটগুলো দেওয়া আছে দেখেছো, এই ডেটগুলোতে কি কি দিন হচ্ছে আর কি কি যোগ হচ্ছে এই সময়টাকে, কি কি বলা হয় এই দিনগুলোকে, সেইগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, আর পরিক্রমণ গতির ফলাফল যে ঋতু পরিবর্তন সেটা তোমরা অবশ্যই পড়বে। ঠিক আছে, আজকে আমি জাস্ট খুব শর্টে আমি ছাড়তে চাইছি এটা। ঠিক আছে। আচ্ছা রবি মার্ক জিনিসটা পড়বে, সূর্যের পথ। রবি মার্কটা খুব আসে, সূর্যের আপাত বার্ষিক গতি 2 নম্বরের জন্য আসে, রবি মার্ক 2 নম্বরের জন্য আসে। দেখো কোশ্চেন কিন্তু সেট করে দিয়েছে। আচ্ছা সূর্যের এটা তো বার্ষিক আপাত গতি পড়লে এটা পড়তে হবে সূর্যের দৈনিক আপাত গতিটা কি। ঠিক আছে, এখানে দেখতে পাবে। আর এখানে ইম্পর্টেন্ট এই দেখো রবি মার্ক দেওয়া আছে এখানে। না, মার্ক শব্দের অর্থ কি? পথ। রবি শব্দের অর্থ কি? পৃথিবী না সূর্য? সূর্য, সূর্যের পথ, তাই তো। আচ্ছা এখানে উত্তরায়ণ আর দক্ষিণায়ন কাকে বলে পড়বে? যাদের হাইফাই স্কুলের স্টুডেন্ট যারা, তারা উত্তরায়ণ দক্ষিণায়নের পার্থক্যটা পড়বে। আর উত্তর গোলার্ধের বসন্তকাল এটা কবে হয় সেইটা পড়বে। আর হচ্ছে বিষুব শব্দের অর্থ কি? সমান দিন রাত্রি, এইটা পড়বে। মানে 12 ঘন্টা দিন থাকবে, 12 ঘন্টা রাত থাকবে। তারপরে দেখো বসন্তকালীন বিষুব কোন সময়কালকে বলা হয়? ঠিক আছে, এটা পড়বে। আচ্ছা উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, এইটা আবার খুব প্রশ্ন আসে। উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল, এরকম হয় কেন? বা দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মকাল উত্তর গোলার্ধে তখন শীতকাল কেন? মানে উল্টোটা হয় কেন হয়, এই প্রশ্নটা কিন্তু পড়তে হবে। আচ্ছা আর কর্কট সংক্রান্তি পড়তে হবে, মকর সংক্রান্তি পড়তে হবে, কোন দিনটিতে কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি হয় সেইটা পড়তে হবে। ঠিক আছে, শরৎকালীন বিষুব কাকে বলা হয় বা কত তারিখকে বলা হয় সেইটা পড়তে হবে। তারপরে হচ্ছে মকর সংক্রান্তি, একটু আগেই বললাম কত তারিখে হয় সেইটা। অ্যাকচুয়ালি মকর সংক্রান্তিতে কত ডিগ্রি অক্ষের উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়। তারপরে কর্কট সংক্রান্তিতে হচ্ছে কত ডিগ্রি অক্ষরেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়। দেখো সব কিছু কিন্তু খেলা এই 23.5 ডিগ্রি অক্ষাংশকে ঘিরে, তাই না? 23.5 ডিগ্রি কি অক্ষাংশকে ঘিরে। তাহলে কর্কট ক্রান্তি দেবে উত্তরকে, আর মকর ক্রান্তি দেবে দক্ষিণকে। কেন দেবে এটা এবার আমি তোমাদের একটুখানি ছবি আঁকিয়ে বলে দিচ্ছি। এই জায়গাটায় ছবি আঁকছে একটা, দেখো একদম না বোঝালেও তো হবে না, পৃথিবীটা খুব সুন্দর হয়েছে। এবার পৃথিবীর নিরক্ষরেখাটা ধরো এই বরাবরই আছে, আর উত্তরে যাচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটা কত ডিগ্রি নিরক্ষরেখা? 0 ডিগ্রি। কর্কট ক্রান্তি রেখা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, নর্থ। আর এইটা গেল মকর ক্রান্তি রেখা, এটা কি 23.5 ডিগ্রি, সরি 23.5 ডিগ্রি সাউথ। এইটা হচ্ছে তোমার মকর ক্রান্তি রেখা, এই রেখাটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। আর এটা কি? কর্কট ক্রান্তি রেখা। ভালো করে বোঝো, কর্কট ক্রান্তির রেখার উপরে যখন সূর্য লম্বভাবে কিরণ দেয় তখন কি হয়? উত্তর গোলার্ধে কিন্তু দিন সব থেকে বড় হয় যেহেতু লম্বভাবে কিরণ দিচ্ছে। আর দক্ষিণ গোলার্ধে তাহলে কি হবে? উল্টোটা হবে, দিন কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাহলে রাত নিশ্চয়ই বড় হয়ে যাবে এখানে, তাই না? এখানে তো রাত বড় হয়ে যাবে। যদি কর্কট ক্রান্তি রেখায় যদি আলো ফেলে সূর্য, তাহলে মকর ক্রান্তি রেখায় তো অতটা আলো হবে না, তাই না? আচ্ছা আবার আমরা পরের স্লাইডে যদি যাই, আবার পরের স্লাইডে যদি আমি একটা সূর্য আঁকাই, এই পৃথিবী আঁকাই, আসলে এই অনেকদিন পরে পেনটা হাত দিয়েছি তো আমার ঠিক ধরাটা মনে হচ্ছে যেন ভুলে গিয়েছে। আচ্ছা এইটা তোমার হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ, আর এটা তোমার 23.5 ডিগ্রি নর্থ মানে উত্তর, এটা 0 ডিগ্রি, এর কোনো নর্থ সাউথ হয় না। আচ্ছা এটা তাহলে মকর ক্রান্তি রেখা। এই মকর ক্রান্তি রেখার উপরে যখন সূর্য
সূর্য যখন ডাইরেক্ট আলো ফেলছে তখন এখানে সব থেকে বড় দিন হয়, আর এখানে কী হয়ে যায়, তখন সব থেকে বড় রাত হয়ে যায়। তাহলে এখানে যদি দিন বড় হয় তাহলে রাত তো ছোট হবে না, দিন বাড়ছে তাহলে রাত তো ছোট হয়ে যাবে সময়টা, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি লিখেছে, বলছে এই দিন দক্ষিণ গোলার্ধের দিন সব থেকে বড় আর উত্তর গোলার্ধের দিন সব থেকে ছোট হয়। তাহলে বোঝা গেল, এইটা হচ্ছে তোমার কত তারিখে, 22শে ডিসেম্বর, তাই এটাকে মকর সংক্রান্তি বলা হয়। আচ্ছা, তারপরে আমরা দেখছি আলোকিত রাত্রি আর অন্ধকার দিন। দেখো এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রাত্রিবেলাতেও সূর্য দেখা যায়, ঠিক আছে, মানে হ্যাঁ রাত হয়ে গেলেও কিন্তু সূর্য দেখা যায়। এটা কোথায় দেখা যায়, অস্ত হয় না কেন, সেই জিনিসটা কিন্তু তোমরা পড়বে। তারপরে মধ্যরাত্রির সূর্য, মানে মধ্যরাত্রির সূর্য বলা হয় তোমার কাকে, নরওয়ের হামারফেস্ট বন্দরকে বলা হয়, তাই তো। তো এইখানে এইগুলো দেখবে লেখা আছে এখান থেকে, এটা পড়বে ভালো করে। এই দেখো নরওয়ের হামারফেস্ট বন্দরকে বলা হয়। আচ্ছা, পরের স্লাইডে আসি। পরের স্লাইডে দেখো সুমেরু প্রভা কুমেরু প্রভা, এটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, সুমেরু প্রভা কুমেরু প্রভাটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। যে দুই মেরু প্রদেশে একটানা রাত চলার সময় মাঝে মাঝে আকাশে রংধনুর মতো রঙিন আলোর জ্যোতি বা আরোরা দেখা যায়। বায়ুমণ্ডলে বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে মেরু অঞ্চলের আকাশে এরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়। তাহলে সুমেরু প্রভা আর কুমেরু প্রভা নিরক্ষীয় অঞ্চলে সৃষ্টি হয় না কোথায় সৃষ্টি হয়, কুমেরু আর সুমেরু মানে কি মেরুতে সৃষ্টি হয়। তাহলে এটা কি সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে যাচ্ছে এখান থেকে। আচ্ছা, এই দেখো মধ্যরাত্রিতে দেখো সূর্য দেখা যাচ্ছে, কতগুলো সূর্য, কেন দেখা যায়, কিসের জন্য দেখা যায়, এগুলো তোমাকে পড়তে হবে। ব্যাস, আমার মনে হয় এইটুকু হলে তোমাদের সিলেবাসটা মোটামুটি প্রথম যে চ্যাপ্টার সেটা কিন্তু তোমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে। ঋতু বৈচিত্র্য আমরা এই 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর এই দিনগুলিতে কি হয় এইটা পড়ে রাখতে হবে। আর কি পড়তে হবে, 4ঠা জুলাই অপসূর আর 3রা জানুয়ারি কি হয় না অনুসূর। এই 6টা ডেট কিন্তু মাথায় রাখতে হবে। এই 6টা ডেটে কী হবে, তোমার পরীক্ষাতে অন্তত দুটো আসবেই গ্যারেন্টি। দেখে নিবা, মিলিয়ে নিবা, যদি পার্থক্য দিয়ে দেয় অপসূর অনুসূরের তাহলে তো হয়ে গেল, তাই না? তাহলে এই স্লাইডগুলো তোমরা একবার করে দেখে নেবে, আর না হলে একটু বইগুলো পড়ে নেবে। আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নের বাইরে কিন্তু সেরকম প্রশ্ন থাকবে না ভূগোলে, ঠিক আছে? এইটা বলে দিই। আরেকটা প্রশ্ন তোমাদের কাছে থাকলো, একটাই প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে থাকছে, সেটা হচ্ছে ভালো করে দেখো এই ছবিটা, অনুসূর হচ্ছে 3রা জানুয়ারি, শীতকাল। তাহলে শীতকালে পৃথিবী সূর্যের কাছে আছে, তাই তো। আবার বর্ষাকালে যেহেতু জুলাই মাস, আমার পৃথিবীটা সূর্য থেকে সর্বাধিক দূরে আছে, কিন্তু এই কাছে থাকা সত্ত্বেও, এই যে শীতকালে কাছে থাকা সত্ত্বেও আমাদের এখানে গরম লাগে না কেন? সূর্য তো কাছে আছে, গরম লাগে না কেন? পারলে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর অনেক দিন পরে এই পেন ধরেছি তো একটু সমস্যা হচ্ছে, একটু মানিয়ে নিও, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করো যদি ভালো লাগে, না লাগলে ডিসলাইক করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর যদি ইম্পর্টেন্ট কোনো টপিক, কোনো ক্লাসের যদি মনে হয় যে জিওগ্রাফির কোনো টপিক সম্পর্কে জানার ইচ্ছা হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আমি সময় মতো একটা ভিডিও বানিয়ে দেবো সেটা, ঠিক আছে? আজকের মতো তাহলে এখানে শেষ করছি।